আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, মার্কিন পদক্ষেপ মোকাবেলায় রাশিয়া পরমাণু সক্ষমতা বাড়াতে পারে। এরপর জানিয়ে দিব 3 ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করল হামাস। এদিকে রকেট লঞ্চার দিয়ে পাকিস্তানে নিরাপত্তা ঘাঁটিতে হামলা। এরপর জানিয়ে দিব ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর অস্ত্র কারখানা ধ্বংস। আরও জানিয়ে দিব রুশ হামলায় ইউক্রেনের ওডেসার ঐতিহাসিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত। সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্য বিষয়ে সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মার্কিন পদক্ষেপ মোকাবেলায় রাশিয়া পরমাণু সক্ষমতা বাড়াতে পারে। পশ্চিমাদের প্রতি স্পষ্ট সংকেত হিসেবে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকারের কথা পুনর্ব্যক্ত করেছে। মস্কো বলেছে, যেসব রাষ্ট্রের কাছে পরমাণু অস্ত্র নেই কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর সমর্থন নিয়ে আগ্রাসন চালাবে, তার জবাবে সেই সব রাষ্ট্রের বিরুদ্ধে মস্কোর পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত গ্রিগরি মাস্কভ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমাগত সম্প্রসারণ কৌশলগত অস্ত্র কমানোর যে কোনো সম্ভাবনাকে কার্যকরভাবে শেষ করে দিচ্ছে এবং কৌশলগত স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করছে। 3 ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করল হামাস। 183 জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে হামাস আরও 3 জন ইসরায়েলি বন্দীকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে, যাদের পরে মুক্তি দেওয়া হবে। শনিবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে কয়েকজন দর্শকের উপস্থিতিতে 2 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়, আর তৃতীয় জনকে উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে পরে আইসিআরসির কাছে হস্তান্তর করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে 3 জন বন্দী তাদের হেফাজতে রয়েছে। ইসরায়েলি বন্দী কিথ সিগেলের মুক্তির আগে গাজা শহরের একটি মঞ্চে কাসাম ব্রিগেড দাঁড়িয়েছিল। খান ইউনিসে গাজায় যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর কাছ থেকে জব্দ করা একটি অ্যাসল্ট রাইফেল টেবিলে রাখা হয়েছিল, যেখানে রেডক্রস কর্মীরা হামাসের একজন কর্মকর্তার সাথে কাগজপত্র বিনিময় করেছিলেন। রকেট লঞ্চার দিয়ে পাকিস্তানে নিরাপত্তা ঘাঁটিতে হামলা। পাকিস্তানের পাঞ্জাবের দেরা গাজী খান শহরে এক পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার 1 ফেব্রুয়ারি পাঞ্জাব পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানান, 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল ঝাঙ্গি চেকপোস্টে আক্রমণ শুরু করে। হামলাকারীরা রকেট লঞ্চার, হাত বোমা ও অন্যান্য আধুনিক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে পুলিশ দ্রুত এই হামলার জবাব দেওয়া শুরু করে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বাহিনী এই হামলা প্রতিহত করে, তবে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীদের ধরতে ইতোমধ্যে ওই এলাকায় অভিযান শুরু হয়েছে। তবে সর্বশেষ এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে। সিআরএসএস এর বার্ষিক এক রিপোর্টে বলা হয়, 2024 সাল ছিল পাকিস্তানের সবচেয়ে প্রাণঘাতী বছর। এতে বলা হয়, গত বছর 444টি সন্ত্রাসী হামলা হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর অস্ত্র কারখানা ধ্বংস। চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুক্রবার 31 জানুয়ারি
রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী। খবর এএফপির। বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযানে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস হয়েছে। বেকা লেবানন সিরিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল। যে কারখানাটি ধ্বংস করা হয়েছে সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়েই সিরিয়ার আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করত বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। 1 বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর 2024 সালের 27 নভেম্বর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে এই 1 বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ পর্যায়ের সব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে 1982 সালে প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। রুশ হামলায় ইউক্রেনের ওডেসার ঐতিহাসিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর ওডেসার কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। হামলায় ঐতিহাসিক ভবনগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 7 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে একটি ইচ্ছাকৃত হামলা হিসেবে বর্ণনা করেছেন এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, হামলার সময় ঐতিহাসিক এলাকায় নরওয়েজিয়ান কূটনীতিকরাও অবস্থান করছিলেন। প্রতিবেদনের ভিডিও ভাষণে তিনি আরও বলেন, এটি সরাসরি শহরের ওপর হামলা, সাধারণ বেসামরিক ভবনগুলোর ওপর হামলা। ওডেসা অঞ্চলের গভর্নর ওলেভ কিপার জানিয়েছেন, আহত 7 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিপার ও ওডেসার মেয়র হেন্নাদি ট্রুখানভ অনলাইনে শেয়ার করা ছবিতে দেখা গেছে 1900 শতকের শেষের দিকে নির্মিত বিলাসবহুল ব্রিস্টল হোটেল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ে সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুক্রবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে মধ্যপ্রাচ্যের ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। তারা তাদের দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। রুবিওকে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসেছেন। সৌদি আরব ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। এরই মধ্যে সৌদি আরব ট্রাম্পের 4 বছরে যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। জানা গেছে, সৌদি সফর দিয়েই নিজের রাষ্ট্রীয় সফর শুরু করতে পারেন ট্রাম্প।